সমাপ্তির প্রণয় দ্বিতীয় পর্ব। তুমি সুখ যদি নাই পাও, যাও সুখেরই সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরই সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরাণ যাহা চায়। বারান্দায় হাঁটু মুড়ে বসে আছে একজন ৩০ বছর বয়সী নারী। তার গলার সুর বুঝিয়ে দেয় তার হৃদয়ের খবর। হাতে একটা ফটো ফ্রেম, তাতে বাঁধানো আছে একজন নারী, পাশেই একজন সুদর্শন পুরুষ, তার কোলে একটা শিশু। সকলের মুখেই তৃপ্তির হাসি। চোখের ভাষায় প্রকাশ পায় হাজারো প্রাপ্তির গল্প, কিন্তু ভাগ্য তাদের সাথে খেলেছে ভয়ানক এক খেলা। সে খেলায় তারা কেবল কয়েকটি গুটি মাত্র। নারীটি হাত দ্বারা ছুঁয়ে ছুঁয়ে দেখছে ছবিতে থাকা মানুষগুলোকে। তার চোখে আজ কোনো পানি নেই, চোখগুলো আজ তার সঙ্গ দিচ্ছে না। কতদিন হয়ে গেল এই মুখগুলো দেখে না। হয়তো তারা সুখেই আছে তাকে ছাড়া। বাচ্চাটাও হয়তো আজ অনেকটা বড় হয়েছে, এখন হয়তো প্রাণ খুলে হাসে, কথা বলে। কিন্তু তার হাসি, কথা সব কিছুর মাঝেই নারীটির অস্তিত্ব অনুপস্থিত। তার ভাবনা ভঙ্গ হয় ছোট্ট একটা বাচ্চা মেয়ের কণ্ঠে। নারীর কর্ণভেদ হতেই হাতের ছবিটা লুকিয়ে নেয় আঁচলের তলায়। মাম্মা, কোথায় তুমি? এখানে এসে বসে আছো? কি হয়েছে মাম্মা? এই তো আমি। ক্ষুধা পেয়েছে আমার। এর মাঝে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠ। তোমার আক্কেল কতখানি? হ্যাঁ, মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, এখন বাজে বেলা 11টা। তুমি এখনও ওকে খাওয়াওনি, আর এখানে এসে বসে আছো? নাজ, আমি দুঃখিত আশরাফ। আমি ভেবেছিলাম নিশাত ঘুম থেকে ওঠেনি। ও তো সবসময় দেরি করে ওঠে, তাই একটু বারান্দায় এসে বসেছি। আশরাফ, ঠিক আছে, এখন যাও। আর হ্যাঁ, এইভাবে আর মুখ ভার করে বসে থাকবে না, তোমাকে হাসি ছাড়া বিশ্রী লাগে। আশরাফ ঘর থেকে বেরিয়ে যায়। হাতে থাকা ছবিটা আলমারির ড্রয়ারে রেখে নাজও মেয়েকে সাথে নিয়ে যায় খাওয়ার টেবিলে। স্বামী নিয়ে তার ছোট সংসার, তবুও যেন তার কিছুই নেই। কেন যেন মনে হয় এই সব কিছু তার নয়, এ কেবল কল্পনা, স্বপ্ন। এখনই তার প্রিয় পুরুষটি তার ঘুম ভাঙাবে, আর সব কিছু মিথ্যা হয়ে যাবে। সেই ঘুম ভাঙার আশাতেই সে আছে বহুদিন ধরে, কিন্তু সে ঘুম যে ভাঙার নয়। রাজশাহী। সারা তার বোনকে ডাকতে ডাকতে ঘরে চলে আসে। এসে দেখে মেয়েটা কানে ইয়ারফোন গুঁজে উল্টো হয়ে শুয়ে আছে। দিন দুনিয়ার কোনো ধ্যান তার নেই। তা দেখে সারা মাথা গরম হয়ে যায়। মেয়ের বিয়ে আর 2 দিন পর। সে কোথায় শপিং করবে, রূপচর্চা করবে তা না, ছ্যাঁকা খদ্দের মতো উল্টে পড়ে আছে। সে পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে তার পিঠের ওপর দেয় এক চড়। তাতেই কল্পনার জগতে বাস করা সিরাত যেন পৃথিবীতে ফিরে আসে। সিরাত, এই মারলি কেন তুই আমাকে? সারাহা, না মেরে কি আদর করব? বিয়ে তোর, আর সবার ঝাড় খাই আমি। আব্বু, বড় বাবা, তোমার মা, ভাবি সব মিলে ঝাড়ে আমাকে। বলে ওকে পার্লারে কেন নি, শপিংয়ে কেন যাচ্ছি না। কোনো কাণ্ডজ্ঞান নেই আমার। বোনের বিয়ে আমি আর একবারই যে পড়ে আছে। সিরাত, এ বাজে বকিস না কানের কাছে। আসছিস কখন? সারা, ঘন্টা 2 হয়ে গেছে। সিরাত, ছোট বউ আসছে? সারা, আমি আসছি আর ছোট বউ আসবে না? আসছে, যা দেখা করে আয়। সিরাত লাফ দিয়ে উঠে দৌড় লাগায় নিচে। ছোট বউ করে চিল্লাতে থাকে। হঠাৎ তার গতিপথে এসে দাঁড়ায় তার মা। মাকে দেখে চুপসে যায় সে। সায়রা বেগম, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সিরাত, আসলে আম্মু। সায়রা,
দুদিন বাদে তোমার বিয়ে, তাই এইসব উচ্ছৃঙ্খল আচরণগুলো বন্ধ করো। ধীর স্থির হও, লোকে খারাপ বলে। সিরাত: আমি বুঝতে পেরেছি, আর এমন করব না। মাথা নিচু করে কথাগুলো বলে। সায়রা বেগম কিছু বলেন না, সিরাতের পথ থেকে সরে যায়। সিরাত একবার মায়ের যাওয়ার পানে তাকিয়ে মুখ ভেঙচি কেটে আবার দৌড় লাগায়। এক দৌড়ে ছোট চাচার ঘরে ঢোকে, দেখে তার চাচি ব্যাগের কাপড় বের করে আলমারিতে রাখছে। সে নিঃশব্দে পেছনে গিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ কারোর ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে আতিয়ার শরীর। পেছনে তাকিয়ে দেখে সিরাতকে। কটমট করে তাকায় তার দিকে। সিরাত একটা দুষ্টু হাসি দিয়ে তার দিকে তাকায়। আতিয়া মুখ ভেঙচি কেটে সামনে ঘুরে যায়। সিরাত তাকে জড়িয়ে রেখেই বলে, এই রাগ করছো কেন? কি করেছি আমি? আতিয়া: কিছু করিসনি, ছাড় এবার। সিরাত: না, তোমার মান না ভাঙিয়ে কি করে ছাড়ি বলো? তুমি আমার 7টা না 5টা না, একটা মাত্র বউ। সরি, চাচার বউ, আমার ছোট বউ। আতিয়া: এখন একদম ঢং দেখাবি না। চোখের আড়ালে গেলে তো খোঁজই থাকে না তোর। আমার আড়ালে বিয়েও সেরে নিচ্ছিলি, আমি জানতেই পারতাম না। সিরাত: ইস, আইছে ওনারে ছাড়া বিয়ে করে ফেলতেছি। তোমাকে তো ছোট কাকা, আম্মু, ভাবি কেউ না কেউ বলবে, তাই আমি বলিনি। আতিয়া: তারা কেন বলবে? তোর মুখ নেই? তোর বিয়ের খবর আমি আর একজনের মুখ থেকে শুনবো কেন? সিরাত: এ ভণ্ড মহিলা, আমার যে এদিকে মন খারাপ, আমার ওপর দিয়ে কি যাচ্ছে তার খোঁজ নিয়েছো একবারও? আইছে ওনারে বলিনি বলে রাগ দেখাচ্ছে। আর একটু হলেই তো তোমার পেয়ারার মেজোজা আমারে এক নেশাখোরের সাথে বিয়ে দিচ্ছিল। আতিয়া: ভাগ্যিস রওনক ভাই রাজি হলো, না হলে তো কি যে হতো। তোর ভাগ্য দেখে তো হিংসা হচ্ছে। এই সুযোগে কি সুন্দর একটা বর পাচ্ছিস তুই। সিরাত: শুধু বর, সাথে একটা ছেলেও ফ্রি পাচ্ছি, যেন বাই 1 গেট 1 ফ্রি অফার চলছে। কপাল আমার। আতিয়া: শুক্রিয়া আদায় কর, নেশাখোরের চেয়ে সুদর্শন বাচ্চাওয়ালা মোরগ পাচ্ছিস। রানী বানিয়ে রাখবে দেখিস। রওনককে তো চেনে সবাই, ও কেমন। সিরাত: হয়, চাকরানি বানিয়েই রাখবে। এখনই বাপ ছেলের যা ভাব, কথার আগে পিছে ডাইরেক্ট অপমান করে দেয়। আতিয়া: বাদ দে, যা হবে ভালো হবে। শোন, বড় ভাই বলেছে বিকেলে শপিংয়ে যেতে। আজ না গেলে সব কয়টার ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দেবে। সিরাত আতিয়াকে ছেড়ে সরে দাঁড়ায়, বলে। সিরাত: কে কে যাবে? আতিয়া: তুই, মিথিলা, সারা আর আমি। সিরাত: ঈশান, ইনান? আতিয়া: বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করা যায়? ওরা থাক, সাথে নাহিলও তো আছে। সিরাত: নাহিলকে রেখে যাব? ভাইয়া তো ওকে সবসময় চোখে চোখে রাখতে বলেছে আমাকে আর ভাবিকে। আতিয়া: মেজো আপা তো থাকছে। সিরাত: মাকে ভরসা করি না আমি, ও সাথে যাচ্ছে আমাদের। আতিয়া: আচ্ছা, যাবে। বাপের বিয়ের শপিং ছেলে করবে। রওনক থাকলে সে সাথে যেত, সে নেই, তাহলে ছেলেই সই। বলেই হেসে ওঠে আতিয়া। সিরাত কটমট করে তাকায় তার দিকে। এরা তাকে নিয়ে মজা নিচ্ছে। নিক, সময় হলে সেও দেখে নেবে সবাইকে। চাপে পড়ে বিয়ে করতে হচ্ছে তাকে, এমনি এমনি ছেড়ে দেবে নাকি সে? মনে মনে ভাবে সে। ঢাকা। 2 দিন হসপিটালে না আসায় আজ রুগীর চাপটা বেশি। 1 মিনিটও বিশ্রাম নেওয়ার ফুরসত পাচ্ছে না। রোগী দেখার মাঝেই তার ফোন বেজে ওঠে। তার বাবা কল করেছে। সে রিসিভ করে কানে ধরে। রওনক: হ্যাঁ আব্বু, বলো। আজমল সিকদার: তুমি কি ব্যস্ত? রওনক: জি আব্বু, আজ একটু ব্যস্ত। তোমাকে আমি ফ্রি হয়ে কল করি। আজমল: 2 মিনিট শোনো, ওরা তো শপিংয়ে যাচ্ছে, আমি চাইছি বিয়ের শাড়িটা তুমি ওখান থেকে নিয়ে এসো। রওনক: তার দরকার নেই, যার বিয়ে সেই পছন্দ করে কিনুক, রাখছি। আজমল: তুমি নিয়ে আসবে, বিয়ের শাড়ি সবসময় ছেলের বাড়ি থেকে দেওয়া হয়। তোমার মা বেঁচে নেই, আমিও বুঝি না, তাই তুমি কিনবে। ওরা এখানে না হয় আরও একটা কিনবে, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করবে।
রওনাফ। আব্বু। ওপাশ থেকে ফোন কেটে দেয়। এত লোক থাকতে তাকেই কেন কিনতে হবে? ছোট কাকা কাকি আছে, আর এক বাড়িরই মেয়ে। এখানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি আছে নাকি? সেই সব চিন্তা ছেড়ে আবারও রোগী ডেকে নেয়। রাজশাহী। বিকেল 4টা বাজতে তারা বের হয় বিয়ের শপিং করতে। নাহিল সে বেজায় বিরক্ত। মেয়েদের শপিংয়ে সে একা একটা ছেলে। ইয়াশকেও তো বাড়িতে রেখে এসেছে, তাকেও না হয় রেখে আসতো, কিন্তু না, তার বাবাটাও হয়েছে একজন, সে তো বড় হয়েছে, এখন কি চোখে চোখে রাখতে হয়? সে কি বাচ্চা ছেলে? বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে এখনই। বাড়ির গাড়িতে এসে বসেছে সবাই। সামনে বসেই ড্রাইভার, তার পাশে নাহিল, পেছনে আতিয়া, মিথিলা, সিরাত। সারা যাওয়ার কথা থাকলেও আসতে পারেনি সে। সায়রা বেগম একা বাড়িতে 2 বাচ্চা সামলাতে পারবে না, তাই তাকে থাকতে বলেছে। অনিচ্ছা সত্ত্বেও তাকে থেকে যেতে হয়েছে। সারা ইয়াশ ও ইনানের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে, সারা, তোদের জন্য আমি যেতে পারিনি। বজ্জাত বিচ্ছুর দল, এক জায়গায় থাকলেও গণ্ডগোল একটা করতেই হবে তোদের। ইয়াশ, ভুল বললে আপু, মেজমা তোমাকে আমাদের জন্য থাকতে বলেনি, বলেছে কারণ তুমি আর সিরাত আপু এক জায়গায় থাকলে চুলোচুলি করবে তাই। সারা, বেয়াদব, আসুক তোর বাপ আজকে, যদি মার না খাওয়ায় তোদের। রাগে ফোঁস করতে করতে চলে যায় নিজের রুমে। কত ইচ্ছে ছিল বোনের বিয়ে শপিং করবে। সারা ও সিরাত দুজন পিঠোপিঠি, 1.5 বছরের ছোট বড়, তাই সবসময় মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে। 2 বাচ্চা পরপর হওয়াতে সায়রা বেগমের শারীরিক ও মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়েছে। সিরাত মায়ের আদর কম পেয়েছে, কেননা তার পরপরই সারার জন্ম। সিরাতের বেড়ে ওঠা বেশিরভাগটাই তার বড় মায়ের কাছে। তার বড় মা মারা গিয়েছে তার যখন 8 বছর বয়স তখন। এরপর অনেকটাই একা বেড়ে উঠেছে। এরপর আতিয়া এলে সে ঘুচায় সিরাতের একাকিত্ব। তাই তো আতিয়াকে সিরাত এত ভালোবাসে, এই কারণে মায়ের সাথে তার এত দূরত্ব। রওনাফের কাজের মাঝে আবার তার ফোনটা কর্কশ স্বরে বেজে ওঠে। বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিতেই দেখে মিথিলার নাম্বার। না চাইতেও রিসিভ করতে হয়। রিসিভ করতে ভেসে আসে নাহিলের গলা। নাহিল, বাবা তুমি এ কোথায় ফাঁসিয়ে দিয়েছ? রওনাফ, কেন বাবা, কি হয়েছে? নাহিল, তুমি কাকি আর মিশুকে কি বলেছ আমাকে চোখে চোখে রাখতে? আমি কি বাচ্চা? নাহিলের কথা শুনে পেছন থেকে সিরাত বলে ওঠে, তুই বাচ্চা হবি কেন, তুই তো চৌবাচ্চা। নাহিল সিরাতের দিকে ফিরে বলে, তুমি কথা বলবে না? তুমি টেনে আমাকে এই মেয়েদের শপিংয়ে এনেছো, আবার আমাকে চৌবাচ্চা বলো? সিরাত, চৌবাচ্চাকে তো চৌবাচ্চাই বলবো, বয়স না মোটে, ভাব দেখালে বাঁচি না। নাহিল, তোমার মতো নাকি সারাদিন এর সাথে ওর সাথে ঝগড়া করি? সিরাত, কার সাথে ঝগড়া করি? তাই সেদে সেদে গায়ে পড়ে ঝগড়া বাঁধাস? ঝগড়ুটে ছেলে মেয়েদের মতো ঝগড়া করে। মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকায় সিরাত। নাহিল, তুমি ঝগড়ুটে, মেজ দিদা ঠিকই করে, সারাদিন তোমাকে বকে। সিরাতের মতো সেও মুখ ভেঙচি দেয়। রওনাফ এত সময় তাদের তর্ক বিতর্ক শুনছিল আর অবাক হচ্ছে, এটা তার সেই শান্তশিষ্ট ছেলে। রামিম কাল রাতেও কল করে হাসতে হাসতে বলেছিল, এখানে 2 থেকে 3টে ছেলে ঝগড়া শিখে গেছে, রোজ 3 বেলা সিরাতের সাথে বাঁধে। সে ধমকে ওঠে নাহিলকে। রওনাফ, নাহিল, বড়দের সাথে এভাবে কথা বলো তুমি? একটু কড়া সুরে বলল কথাটা। নাহিল বাবার কথা শুনে চুপসে যায়। সে ভুলেই বসেছিল কলে তার বাবা আছে। সে সিরাতের দিকে কটমটিয়ে তাকে বলে, সরি বাবা। আমাকে কেন সরি বলছো? যাকে কথাগুলো বলেছো তাকে বলো। কিন্তু মিশু তো আমাকে চৌবাচ্চা বলেছে। সরি বলতে বলছি আমি। বাবা, তোমার বাবা কি তোমাকে এটা শিখিয়েছে যে নাহিল বড়দের মুখে তর্ক করে? তুমি তর্ক করলে, ঝগড়া করলে তো তারা বলবে নাহিলের বাবা তাকে ভালো শিক্ষা দেয়নি। তুমি কি চাও তারা তোমার বাবাকে খারাপ বলুক? একটু নরম সুরে বলে কথাগুলো।
না, আমি চাই না তোমাকে কেউ খারাপ বলুক। তাহলে মিশুকে সরি বলো। ওকে, রাখি এখন। আমি মিশুকে সরি বলে দেব। আমি কলে থাকা অবস্থায় বলো, আমি যেন কানে শুনতে পাই। নাহিল অনিচ্ছা থাকা সত্ত্বেও সিরাতের দিকে তাকিয়ে বলে, সরি মিশু, আমি আর তোমার সাথে ঝগড়া করব না। সিরাত নাহিলের মুখের অবস্থা দেখে মিটিমিটি করে হাসে। আতিয়া তার দিকে কটমটিয়ে তাকায়। রন অফ কল কেটে দেয়। নাহিল মিথিলার ফোনটাকে ফেরত দিয়ে দেয়। নাহিল মাথা নিচু করে চুপ করে বসে থাকে। আজ মিশুর জন্য তার বাবার সামনে তার ইমেজ নষ্ট হয়েছে। এতে তার বেজায় মন খারাপ। সিরাত তার দিকে আর চোখে তাকিয়ে বলে, ভদ্রভাবের অভদ্র ছেলে। নাহিল তার দিকে তাকিয়ে বলে, এই তোমার বাবা কি তোমাকে শেখায়নি বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয়? লজ্জা লাগে না বাচ্চাদের সাথে ঝগড়া করতে আসো? সিরাত তার কথায় পাত্তা না দিয়ে বলে, আমার আব্বু আমাকে বাচ্চাদের সাথে কেমন করে কথা বলতে হয় তা শিখিয়েছে, কিন্তু বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় তা আমি নিজে শিখে নিয়েছি। মিথিলা বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, এই তুমি কি বাচ্চা? ওর পেছনে লাগছো কেন এভাবে? মিথিলার ধমক খেয়ে সিরাত চুপ হয়ে যায়। তা দেখে নাহিল মিটমিটিয়ে হেসে বলে, ভদ্র বাবার অভদ্র মেয়ে। নাহিলের কথা শুনে অবাক হয়ে তাকায়। এই ছেলে তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে। এদিকে কল কেটে ফোনের দিকে তাকিয়ে থাকে রওনাফ। ভাবে একসাথে এদের কিভাবে সামলাবে। সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া বেঁধে যায়। ছেলেটাও হয়েছে তেমন, 2 দিন থেকেই কেমন ঝগড়ুটে হয়ে গেছে। ছোট ছোট খুনসুটির মধ্যে দিয়ে তারা শপিং শেষ করে বাড়ি ফেরে। তারা ফিরেছে রাত তখন 8টা বেজে গেছে। বসার ঘরে সবাই গোল হয়ে বসে জিনিসগুলো দেখছে। শাড়ি গয়না ছাড়াও আরও বেশ কিছু জিনিস কেনাকাটা হয়েছে। বাকি আছে বরের কিছু জিনিস, সেগুলো যত দ্রুত সম্ভব কিনে ফেলতে হবে। আরাফাত শিকদার বলেন, মেয়ের কেনাকাটা তো প্রায় শেষ, এবার ছেলের কেনাকাটা করতে হবে। আজ একসাথে করে নিলেই পারতে, হাতে তো আর বেশি সময় নেই। আজমল শিকদার, মেয়েরা তো আর বুঝবে না ছেলেদের জিনিস কেনা। আমি নিষেধ করেছি আতিয়াকে, ওটা বরং তোরা গিয়ে কিনে নিয়ে আসিস। ইস্তিয়াক, বড় ভাইজান ও যা খুঁতখুঁতে, আমাদের কেনা কি পছন্দ হবে? আজমল শিকদার, এখন কি তাহলে যার জিনিস তাকেই কিনতে বলবো? এমনিতেও বিয়ের শাড়ি কিনতে বলাতে কেমন দোনামোনা করেছে, এখন এইগুলো বললে কি রাজি হবে? রামিম, ভাইকে কল করে শুনলেই হয় তারটা সে নিজে কিনবে কিনা। ইস্তিয়াক, কে বলেছে তোর মাথায় বুদ্ধি নেই? কত বুদ্ধি আমার ভাতিজার। এ তোর মনে হয় ওকে তুই জিজ্ঞেস করবি আর ও বলবে ওর বিয়ের বাজার ও করবে কি না? তাদের কথাবার্তায় এই প্রথম মনে হয় সিরাত একটু লজ্জা পেল। বিয়ে নিয়ে তার মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করছে না, না ভয় না লজ্জা, যেন স্বাভাবিক সব কিছু। তবে আজ সবার মুখে এমন সরাসরি আলোচনা শুনে একটুখানি লজ্জা পেল। সে ধীরে সুস্থে নিজের জায়গা ত্যাগ করে সিঁড়ি ডিঙিয়ে চলে আসতে গেলে মিথিলা ফিসফিস করে তাকে বলে, ননদ কি লজ্জা পেল? সারা, আয় হাই দেখো ভাবি, লাল হয়ে গেছে মুখ। আতিয়া, আমি তো অবাক হলাম ওর লজ্জা পাওয়া দেখে। সিরাত, থামবে তোমরা? তোমরা বুঝি বিয়ের সময় লজ্জা পাওনি? সারা, কাকি ভাবি আর তুই কি এক হলি? সিরাত, বজ্জাত সর সামনে থেকে। সিরাত চলে যায় তাদের রেখে। এদিকে সিরাতের অবস্থা দেখে ওরা তিনজনে একচোটে হাসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়। নাহিল থাকছে তার দাদার কাছে। বাবার মতো দাদাকেও সে একটু ভয় পায়, তাই তো তার উপস্থিতিতে সে ভদ্র বাচ্চার ন্যায় থাকে। ছাদে ইস্তেয়াক আর রামিম দাঁড়িয়ে আছে, দুজনেই নিশ্চুপ, তবুও তাদের মাঝে চলছে শব্দহীন অনেক আলাপ। নীরবতা ভেঙে রামিম বলল, কাকাই, আমার না বোনের জন্য চিন্তা হচ্ছে। এত কিছু হয়ে গেল, ও কত স্বাভাবিকভাবে বিয়েতে রাজি হয়ে গেল। অন্যদিকে ভাইয়া যে এত বছরে বিয়ে করতে চায়নি, সেও হঠাৎ রাজি হয়ে গেল। ইস্তিয়াক, কেন রাজি হওয়াতে কি খুশি হোসনি? সিরাত তোর বোন,
নিজের কুমারী বোনকে একজন বাচ্চা সমেত পুরুষের সাথে মানাতে হয়তো তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভেবে দেখছিস না যে বিয়েটা না হলে ওর জীবন কতটা হুমকির মুখে পড়বে। তোর মা তো ওকে কম জ্বালায় না, মেয়েটা চাপা স্বভাবের, তাই কিছু বলে না। তোর মা তো ওকে যেন তেন করে তাড়ালেই বাঁচে। রামিম: সে তুমি ঠিক বলেছ। মায়ের যে কী সমস্যা কে জানে, সবার বেলায় ঠিক, ওর বেলায় যত রাগ জেদ। ইশতিয়াক: মেয়েটার বিয়েটা হয়ে যাক, ওকে দূরে পাঠিয়ে দেব। রওনাফের কাছে ও ভালো থাকবে, রওনাফ ওকে ভালো রাখবে। রামিম: সেটা আমি জানি, ভাইয়া নিজের দায়িত্বে কখনো অবহেলা করবে না। তোমার কি মনে হয় ভাইয়ার মনে এখন আর নাহিলের মায়ের জন্য কোনো জায়গা নেই? তাদের বিয়েটা ভালোবাসার ছিল, এত সহজ পুরোপুরি মন থেকে মুছে ফেলা? যতই ঘৃণা করুক, মনের কোথাও না কোথাও সে আছে। আর এটা নিয়েই বেশি ভয়, সিরাত অনেক বেশি আবেগপ্রবণ। এই জিনিসটা কখনো যদি ওর সামনে প্রকাশ পায়, তবে না জানি সেদিন কি হবে। ইশতিয়াক: চিন্তা করিস না, রওনক ওর অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে জানে। আমার বিশ্বাস তার দ্বারা সিরাত কখনো কষ্ট পাবে না। রামিম: তাই যেন হয়। ঢাকা। রওনক সে আছে মহা ঝামেলায়, কী করবে বুঝতে পারছে না। এই বয়সে এসে হবু বউয়ের জন্য শাড়ি কিনতে হবে তাকে, ভাবতেই অবাক লাগে। আজ অনেকগুলো বছর পর আবারও কোনো নারীর জন্য সে শাড়ি কিনবে, তাও অন্য একজন নারীর জন্য। তার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিতে তার ফোনটা সশব্দে বেজে উঠল। স্ক্রিনে একটা স্বল্প পরিচিত নাম্বার ভাসছে। 2-3 বার কথা হলেও নাম্বারটা কোনো নামে সেভ করা হয়নি। সে রিসিভ করে, ওপাশ থেকে পরিচিত মেয়েলি গলা ভেসে আসে। মেয়েটা আর কেউ নয়, তার হবু বউ সিরাত। সিরাত: আসসালামু আলাইকুম। রওনক: ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রওনক: আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলে যে, কোনো সমস্যা? সিরাত: না, মানে একটা বিষয়ে কথা বলার ছিল। আপনি ফ্রি আছেন? রওনক: হ্যাঁ, তুমি বলো কি বলবে। সিরাত: আমি বিয়ের পরে পড়াশোনা করতে চাই। রওনক: করবে, এতে সমস্যা কি? সিরাত: না, আম্মু বলছিল যে পড়াবে না। বিয়ের পর মেয়েদের বাইরে বাইরে ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে পড়বে, শেষে একটা অঘটন ঘটাবে। রওনক: কাকি ঠিকই বলেছে, বিয়ে মেয়েদের বাইরে বেশি ঘুরতে নেই, ছেলে মেয়েদের মিশে এক কলেজে পড়ে অঘটন ঘটায়। আমি রিস্ক নিতে চাই না, তাই তোমাকে গার্লস কলেজে পড়াবো। সিরাত: যদি পাবলিক ভার্সিটিতে চান্স হয়? রওনক: চান্সটা দেবে কে? পড়াশোনা যা অবস্থা, এই পড়ায় আবার পাবলিক? শেষমেশ হয় ন্যাশনাল, না হয় প্রাইভেট ভার্সিটিতেই যেতে হবে। সিরাত: একটু বেশি বললেন না, আমি এতটাও খারাপ ছাত্রী না। আম্মু একটু বাড়িয়েই বলে। রওনক: হ্যাঁ, আম্মুরা বাড়িয়েই বলে সবসময়, আর আম্মুর মেয়েরা সবসময় ঠিকই করে। সে যাই হোক, আগের এইচএসসিটা তো দাও, তারপরে দেখা যাবে। কলেজেও যাও না ঠিক মতো শুনলাম। সিরাত: কলেজে কি যাব, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে হচ্ছে, এর চেয়ে লজ্জার আর কি আছে? রওনক: লজ্জার কি আছে? তুমি কি ফেল করে নিচের ক্লাসে আছো? না তো, সমস্যা ছিল তাই ইয়ার গ্যাপ পড়েছে, এতে লজ্জা পেতে হবে কেন? সিরাত: মুখে অমন বলা যায়। রওনক: বাদ দাও, পরীক্ষার বেশি দিন নেই, বিয়ে শাদির ঝামেলা শেষ করে মন দিয়ে পড়ো, এরপর দেখা যাবে কি করা যায়। পাবলিক না হলে প্রাইভেট গার্লসে পড়াবো। সিরাত: শুধু মেয়েদেরটাই কেন, ছেলে মেয়ে একসাথে হলে কি সমস্যা? রওনক: সমস্যা কি যেন তেন? বিশাল সমস্যা। আমি ভাই বয়স্ক মানুষ, ওই সব কলেজে পড়ে যদি আমার বউ আর আমাকে ভালো না লাগে, তখন যদি আমাকে রেখে অন্য কম বয়সী ছেলের সাথে চলে যায়, তখন দ্বিতীয়বার বউ হারাবো। একই ভুল বারবার করার মতো বোকা আমি নই। সিরাত: হ্যাঁ, সবাই তো এক ভাবেন, যত সব মেজাজ খারাপ করা কথাবার্তা, পড়বই না। রওনক: সেই ভালো,
তাহলে অন্তত মুক্ত থাকতে পারবো। আর রেজাল্ট ভালো না হলে আমি এমনিও পড়াবো না। এখন ফোন রেখে যাও, ঘুমাও। রওনাফ কল কেটে দেয়। সে যতই মজা করে কথাগুলো বলুক, সে বোঝে মেয়েটা কতটা দুশ্চিন্তায় আছে, অনিশ্চয়তা আছে তার জীবন নিয়ে। তাই তো সহজ করার এই ছোট্ট প্রচেষ্টা তার। সে চায় সে যেমনই থাকুক, তার কাছের মানুষগুলো সবসময় ভালো থাকুক। পরের দিন সকাল 9:30। আশরাফ দেখে তার রুমের পাশের দরজাটা এখনও খোলেনি আজ। একটু চিন্তিত হয় সে যতটুকু চেনে মেয়েটাকে, তাতে এত বেলা করে কখনোই ঘুম থেকে ওঠে না। তাই সে বাধ্য হয়ে দরজায় নব ঘুরিয়ে দরজাটা খোলে। ভেতরে উকি দিয়ে দেখে রুমের মধ্যে শুনশান নীরবতা, পর্দাগুলো আজও টেনে রাখা। সে এগিয়ে যায় বিছানার দিকে। ডান পাশে নিশাত ঘুমিয়ে আছে, তার পাশেই উল্টো ঘুরে শুয়ে আছে নাজ, গলা অবধি কম্বল দিয়ে ঢাকা। তার এই গরমের মাঝেও সে এইভাবে পেঁচিয়ে শুয়ে আছে দেখে চিন্তার মাত্রা বৃদ্ধি পায়। সে নিশাতকে বার কয়েক ডাকতেই নিশাতের ঘুম আলগা হয়। মুখের সামনে বাবাকে দেখে তার গলা জড়িয়ে ধরে উঠে পড়ে। মেয়েকে তুলে কোলে নেয় সে। নিশাত, পাপা, এত সকাল সকাল কেন ডাকছো? আমার ঘুম হয়নি। আশরাফ, কেন পাপা, তুমি রাতে ঠিকমতো ঘুমাওনি? নিশাত, নো পাপা, কাল মাম্মার জ্বর হয়েছিল রাতে। মাম্মা খুব কষ্ট পাচ্ছিল, তাই আমি মাম্মার মাথায় কাপড় ভিজিয়ে দিয়েছি, যেভাবে মাম্মা আমাকে দেয়। আশরাফ, তাই নাকি শোনা? তা পাপাকে কেন ডাকলে না? নিশাত, মাম্মা নিষেধ করেছে ডাকতে, তাই। ঘুমের মাঝে কথার আওয়াজ পেয়ে নাজের ঘুম হালকা হয়। তার জ্বর পড়লেও মাথা ভারী ভাবটা কাটেনি। তাই কোনো মতে চোখ খুলে আশেপাশে দেখে। সামনে আশরাফ ও তার মেয়েকে দেখে তড়িঘড়ি করে উঠতে নিলে আশরাফ বাধা দিয়ে বলে, উঠতে হবে না, শুয়ে থাকো। রাতে নাকি অসুস্থ ছিলে, তা আমাকে ডাকোনি কেন? নাজ, তুমি সারাদিন খেটে খুঁটে রাতে বাড়ি আসো, ক্লান্ত থাকো, তাই আর ডাকতে মন চায়নি। আশরাফ, তোমার আর নিশাতের বিষয়ে আমার কোনো ক্লান্তি আসে না নাজ। এরপর যেন আর এমন কিছু না শুনি। এতে মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি না, তোমাদের খেয়াল ঠিকমতো রাখতে পারছি না। নাজ মাথা নিচু করে নেয়। কত করেছে লোকটা তাদের জন্য, বিনিময়ে কিছুই দিতে পারেনি সে। কিভাবে দেবে? সে যে অপরাগ। আজকাল প্রায় তার শরীরটা খারাপ থাকে, কোনো কিছুতেই মন বসাতে পারে না, সব কিছু বিরক্ত লাগে। লোকটাকে আর কত জ্বালাবে? আশরাফ নাজ ও নিশাতকে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো শহরে থাকে। আশরাফ একটা ব্যবসায়িক পরিবারের ছেলে। বংশ পরম্পরায় সেও একজন সফল ব্যবসায়ী। দেশ বিদেশে তাদের ব্যাপক নাম ডাক। 6 বছর আগে নাজ ও নিশাতকে নিয়ে আসে এই শহরে। সেই থেকেই চলছে তাদের একঘেয়ে জীবন। আশরাফ নিশাতকে কোলে নিয়ে বের হয় রুম থেকে। যাওয়ার আগে নাজের উদ্দেশ্যে বলে, কষ্ট করে একটু উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারটা রুমে দিয়ে যাচ্ছি। নাজ, না না, তার দরকার নেই, তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি। আশরাফ, চুপ থাকো, যা বলছি তাই করো, বলে সে রুম ত্যাগ করে। নাজ বসে বসে ভাবে, আজ বহুদিন পর তার এক সময়ের প্রিয় পুরুষটি তার স্বপ্নে এসে ধরা দিয়েছে। অসুস্থ হলেই অবচেতন মন তাকে নিয়ে ভাবে, তাই তো স্বপ্নে এসে হানা দেয় সে। তেমনি আজও এসেছিল, মুখে সেই চিরচেনা হাসি, বাচ্চামো ভাবটা। তার অসুস্থতায় কতখানি অস্থির হয়ে উঠত সে, যেন শরীরটা তার হলেও কষ্টটা বিপরীতে মানুষটা অনুভব করতে পারত। তাই তো এতগুলো বছরে তার প্রিয় সময় হয়ে উঠেছে এই অসুস্থতার সময়গুলো। সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, এই জন্যই সে ইচ্ছে করে আশরাফকে ডাকে না। আশরাফের উপস্থিতিতে যদি প্রিয় পুরুষটি অভিমান করে কল্পনা থেকে হারিয়ে যায়, সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, তবুও মন মানে না। ভাবতে ভাবতে চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ে। পানিটুকু মুছে বিছানা থেকে নেমে পড়ে। ঢাকা। ব্যস্ত এই শহরে
দুজন পুরুষ বেরিয়েছে শপিংয়ের উদ্দেশ্যে। রওনক সে বেজায় বিরক্ত তার বাবার কাছে। তাকেই কেন এই কাজটা দেয়া হলো? অন্যদিকে রায়হান ফাঁক ফোকরে মজা নিতে ব্যস্ত। বন্ধুর মুখখানি আজ দেখার মতো হয়েছে। বিয়ে করবে না করতে করতে আজ হবু বউয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছে। একটু বাজিয়ে দেখতে সে গলা খাকড়ি দিয়ে বলে, হ্যাঁ রে ভাই, ফিলিংস কেমন? এ বয়সে এসে বিয়ে করছিস, তোর কপাল আছে বলতে হবে। বিয়ে করব না বলতে বলতে একদম সুন্দরী কুমারী মেয়ে পেয়ে গেলি। আয় হায়! একরাশ বিরক্তি নিয়ে তাকায় রায়হানের দিকে। তোর হাত পাগুলো অনেক দিন ভালো আছে দেখছি। এটা সহ্য হচ্ছে না তোর? ভাঙতে হবে দেখছি। রায়হান, পা ভাঙলে বন্ধুর বিয়ে খেতে যাব কিভাবে? তোকে দাওয়াত করেছে কে শুনি যে বিয়ে খাবি? রায়হান, তোকে কে বলেছে আমি তোদের দাওয়াত দেওয়ার আশায় বসে আছি? আমি অলরেডি দাওয়াত পেয়ে গেছি আঙ্কেলের পক্ষ থেকে। রওনক, বজ্জাত, তুই আমার বাপ পর্যন্ত চলে গেছিস? রায়হান, রাগ করিস না, চল যে কাজে এসেছি সেই কাজটা করি। দুজন বন্ধু ঢোকে একটা বড় শাড়ির দোকানে। দুজনে মিলে শাড়ি দেখছে, মন মতো মিলছে না। খুঁজে খুঁজে রায়হান একটা হালকা গোলাপি শাড়ি বের করে রওনকের হাতে দেয়। বলে, এটা দেখ, বিয়ের শাড়ি নাকি ওরা কিনেছে, তাহলে তুই বরং বউ ভাতের শাড়িটা কিনে নে। আর এটা বেশ ভালোও লাগছে দেখতে। রওনক, এটা মানাবে না, ও নিজেই তো কি পরিমাণ সাদা, তার উপর এমন হালকা কালার পরলে শাড়ির মধ্যে খুঁজে পাওয়া যাবে না। রওনকের কথা শুনে রায়হান হেসে ফেলে। রায়হান, বাহ বন্ধু, তুই এত মনোযোগ দিয়ে দেখেছিস যে বুঝে ফেলেছিস এই শাড়িতে তাকে খুঁজে পাওয়া যাবে না। রওনক, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সে আমার চাচাতো বোন, জন্মের পর থেকেই দেখছি ওকে, তাই আলাদা করে মনোযোগ দিতে হবে না, এমনিই বোঝা যায়। রায়হান, বুঝেছি, আর বলতে হবে না। এখন দেখ কোনটা নিবি তোর চাচাতো বউয়ের জন্য। রওনক খুঁজে খুঁজে গাঢ় সবুজের ভেতর হালকা তামা রঙের কাজের একটা শাড়ি পছন্দ করে, সেটা কিনে নেয়। বিয়েতে সাধারণত লাল শাড়ি পরে, তবে তার কেন যেন মনে হচ্ছে এটা সিরাতকে বেশ মানাবে। কেনাকাটা শেষে দুজন বেরিয়ে পড়ে। কাল সকাল সকাল রাজশাহী উদ্দেশ্যে রওনা হবে। পরদিন হলুদ, তারপর শুক্রবার বিয়ে। সে শুধু চেয়েছিল কাবিন করবে, দ্বিতীয় বিয়েতে আর কি অনুষ্ঠান? তার চাচা ইশতিয়াক তাকে বোঝায় তার দ্বিতীয় বিয়ে হলেও সিরাতের জন্য প্রথম, তাই কিছু শখ আহ্লাদ থাকতেই পারে। সিরাতের দিকটা বিবেচনা করে সে আর কিছু বলে না। এখান থেকে গিয়ে নাহিলের সাথে কথা বলতে হবে। ছেলেটা হয়তো জানেই না তার বাবার বিয়ে, কোন মুখে বলবে সে কথা যদি ছেলে তাকে ভুল বোঝে। রাত 11:20। রওনকের ফোনটায় 2বারের মতো বেজে ওঠে। সে তেড়েঘড়ি করে রুমে এসে কল রিসিভ করে। ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে আসে, এক নারীর কণ্ঠ। সকাল থেকে শিকদার বাড়িতে শুরু হয়েছে অন্যরকম আমেজ। অতিথিরা আসতে শুরু করেছে। অতিথি বলতে কেবল কাছের কয়েকজনকেই দাওয়াত করা হয়েছে। তার মধ্যে একজন রওনকের বোন রাবেয়া, বাড়ির বড় মেয়ে। তার কদরটাও অন্যরকম। স্বামীর সাথে চট্টগ্রামে থাকে। ভাইয়ের বিয়ের খবর শুনে দেরি না করে চলে এসেছে। সাথে আছে তার স্বামী এহসান কবির, পেশায় একজন প্রফেসর। সারা সিঁড়ি থেকে নামছে। বসার ঘরে রাবেয়াকে দেখে সারা এক প্রকার দৌড়ে গিয়ে জাপটে ধরে তাকে। সারা, আপু কখন আসছো তুমি? এত লেট করলে কেন? তোমাকে তো আরও 2 দিন আগে বলেছি। রাবেয়া, তোর ভাইয়ার ছুটি ম্যানেজ করতে একটু সময় লেগেছে। সিরাত কই? সারা, ও রুমে আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, রাতে আজ ধামাকা হবে। রাবেয়া, কি ধামাকা শুনি? কোন খিচুড়ি পাকাচ্ছিস? সারা, এই কোনো খিচুড়ি বিরিয়ানি না, সব প্ল্যান ভাবি আর কাকিয়ার। রাবেয়া, করবিটা কি? সারা রাবেয়ার কানে কানে কিছু বলে। রাবেয়া একটু ঘাবড়ে যায়, বলে, আব্বু কাকা জানে?
সারা, পাগল নাকি? আগে বলে সব ডিসমিস করবো? রাবেয়া, পরে শুনলে তখন? সারা, চাপ নিও না, কিছু হবে না। ভাই বোনের একসাথে বিয়ে, মজা তো ডবল করব। রাবেয়া, দেখিস তোদের জন্য আমার যেন বকা না খাওয়া লাগে। আমি আসছি বাপের বাড়ি বেড়াতে, এসে বকা খেয়ে জামাইয়ের সামনে ইজ্জত হারাতে চাই না। আচ্ছা থাক, বাকিদের সাথে দেখা করে আসি। রাবেয়া সিঁড়ি ভাঙিয়ে উপরে চলে যায়, সোজা চলে যায় সিরাতের ঘরে। সেখানে গিয়ে দেখতে পায় তিন মাথা এক জায়গায়, সিরাত, আতিয়া, মিথিলা তিনজন গোল হয়ে কিছু করছে। রাবেয়া হঠাৎ করে সিরাতকে চেপে ধরে বলে, বড় ভাবি। সিরাত হঠাৎ এমন করে হকচকিয়ে যায়, পেছনে ফিরে রাবেয়াকে দেখে যেন জানে পানি আসে। পরক্ষণেই তাকে কি বলে সম্বোধন করেছে তা মনে করতে কটমটিয়ে তাকায়। সিরাত, কি বললে তুমি? রাবেয়া, কি বলেছি আমি? সিরাত, কি বলে ডাকছো তুমি? রাবেয়া, তুই যা তাই বলছি। সিরাত, বাপু, একদম হেয়ালি করবে না। মিথিলা, তা ভাবিকে ভাবি ডাকবো না তো কি বলবো? তোমাকেও তো আমি ভাবি ডাকবো, কিন্তু সঙ্গী পাচ্ছি না, সাহসও হচ্ছে না। এখন আমার দল ভারী করতে লোক এসেছে। এই বলে রাবিয়া ও মিথিলা হাতে হাত মেলায়। এদিকে সিরাত লজ্জায় অস্বস্তিতে ঘিরে ধরে। আপন মানুষগুলো এমন পরিবর্তন তার লজ্জা দ্বিগুণ করে দিচ্ছে। রাবেয়া, ভাবি দেখো, তোমার বড় জায়ের এখন গাল লাল হয়ে গেছে। সিরাত, ছোট মা দেখো, ওরা আমাকে নিয়ে মজা করছে। আতিয়া, তোরা বড় বৌমার সাথে এমন করছো কেন? তোমাদের ভাই আসলে যদি নালিশ দেয় তখন ছাল তুলে নিবে পিঠের। আতিয়ার এমন ঠাট্টায় রাগে দুঃখে সে রুম থেকে বেরিয়ে যায়। পেছনে তিনজন অট্টহাসিতে ফেটে পড়ে। সে সোজা বাড়ির বাইরে হাঁটা দেয়। দরজা পার হতে শক্তপোক্ত একটা কিছুর সাথে ধাক্কা খায়। ছল ছল চোখে মাথা তুলে তাকাতেই রওনাফের মুখটা ভেসে ওঠে। সিরাতের চোখের পানি দেখে সে জিজ্ঞেস করে, রওনাফ, চোখে পানি কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? সিরাত স্থান কাল ভুলে গড় করে সেই ঘটনার বর্ণনা দিতে থাকে। ভাবি, রাবিব্বু, ছোট মা আমাকে নিয়ে মজা করছে। রওনাফ, কি মজা করছে? সিরাত দু হাতে চোখ মুছে বলে, রাবাপু, ভাবি আমাকে বড় ভাবি বলে মজা করছে। ছোট মাকে বলেছি, সেও বলে বড় বৌমা। বলে আমি নাকি আপনি আসলে নালিশ করব, আপনাকে দিয়ে বকা খাওয়াবো ওদের। রওনক মুচকি হেসে বলে, তাই? এটা তো তাহলে অনেক বড় অন্যায়। চলো তো বিচারটা করে আসি। আমার হবু বউকে নিয়ে মজা করছে, কার এত বড় সাহস? রওনক সিঁড়ির দিকে পা বাড়ায়। বিচারের আশায় সেও তার সাথে পা বাড়ায়। কিছু দূর এগোতেই সে বুঝতে পারে সে কি কাজটাই না করেছে। সে একবার রওনকের দিকে তাকিয়ে দেখে তার মুখে এখনো হাসির রেখা। তা দেখে তাকে লজ্জারা আরও ঘিরে ধরে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা পেতে উল্টো ঘুরে সোজা দরজার বাইরে দৌড় লাগায়। তার দৌড় দেখে রওনাফও হেসে নিজের ঘরে চলে যায়। এদিকে সিরাত, সে প্রায় ঘণ্টাখানেক ধরে বাগানের দোলনায় বসে আছে। সে পণ করেছে আজ আর এই মুখ কাউকে দেখাবে না। সবাই তার সাথে মজা নেয়। সে যাবে না বাড়ির মধ্যে, করুক একলা একলা বিয়ে। তাকে এভাবে বসে থাকতে দেখে নাহিল এগিয়ে আসে। সে ঘুরতে ঘুরতে বাগানের দিকে আসছিল। সিরাতকে দেখে এগিয়ে আসে, তার পাশে বসে। সিরাত তার দিকে একবার দেখেও মুখ ঘুরিয়ে নেয়। নাহিল তার ঘাড়ে মাথা এলিয়ে বসে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? সিরাত, তোকে বলবো না, তুইও সবার মতো মজা নিবি। নাহিল, মজা করব না, প্রমিস, বলো না। সিরাত, ভাবি, তোর রাবা ফুপু, ছোট দাদি সবাই মজা করছে আমার বিয়ে নিয়ে। তোর বাপ সেদে এসে শুনল, সেও মজা করলো আমার সাথে। বলে সিরাত নাহিলের মাথা সরিয়ে সে নাহিলের ঘাড়ে মাথা রাখে। নাহিল তার মুখে হাত বুলিয়ে বলে, থাক, কষ্ট পেও না, ওরা তো বোঝে না যে কাউকে নিয়ে মজা করতে হয় না।
বাসায় চলো। সিরাত, না তুই যা, আমি এখানেই থাকবো। নাহিল, কেউ মজা করবে না তোমাকে নিয়ে, আমি নিষেধ করে দেব ওদের, তুমি চলো, আমার সাথে সাথে থাকবে। নাহিল সিরাতকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে বাড়ির ভেতর যায়। তাকে নিয়ে যায় তার ঘরে। সেখানে আপাতত কেউ নেই। সে সিরাতকে রেখে বাবার ঘরের দিকে যায়। বাবার ঘরে গিয়ে দেখে রওনক বিছানায় উল্টে ঘুরে শুয়ে আছে। সে চুপি চুপি বিছানার কাছে যায়, গিয়ে বিছানায় উঠে রওনকের পাশ ঘেঁষে তাকে দু হাতে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট্ট ছোট্ট হাতের আলিঙ্গনে রওনকের কাঁচা ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে তার ছেলে। 3 দিন পর ছেলেটাকে দেখে সেও তাকে জড়িয়ে ধরে 2 হাতে, টেনে বুকের ওপর নিয়ে আসে। নাহিল বাবার বুকে শুয়ে তার মুখে হাত বুলাতে থাকে। রওনক, বাবার কি মন খারাপ? নাহিল, না, কেন মনে হলো আমার যে মন খারাপ? রওনক, আমার বাবা তো তার বাবার কাছে এসে এত চুপ থাকে না। তার তো বাবার কাছে এলে মুখে ফুলঝুরি ফোটে। কি হয়েছে? নাহিল, কিছু হয়নি। মিশু ফুপিকে নিয়ে অন্যরা মজা করেছে, তাই ফুপির মন খারাপ। বলেছে সে রাতের অনুষ্ঠানে যাবে না। এখন বলো, তার বিয়ে সে না গেলে হয়? রওনক, ঠিক, কি করা যায়? নাহিল, তাই নিয়ে একটু চিন্তা হচ্ছে। বড় ফুপি বলেছে তাকে নিয়ে সন্ধ্যায় ছাদে যেতে। ফুপি কারোর সাথেই কথা বলছে না। রওনক, আচ্ছা, এটা আমি দেখছি। এখন বাবা তোমাকে কিছু কথা বলবে, মন দিয়ে শুনবে, শুনবে তো? নাহিল, হ্যাঁ, তুমি বলো। রওনক, মিশুকে তোমার কেমন লাগে? নাহিল, কেমন লাগবে, ভালো, কিন্তু একটু অবুঝ, মজা করা বোঝে না, ছোট মানুষ একদম। রওনক, ছোট মানুষ, তুমি তো বড়। ভাবছি ওকে আমরা সাথে করে আমরা ঢাকার বাসায় নিয়ে যাব। কেমন হবে? নাহিদ, খুব ভালো হবে বাবা। তুমি জানো মেজো দাদি কত বকে ওকে, সবাই ওকে নিয়ে মজা করে। ওকে সাথে নিয়ে গেলে কেউ কিছু বলতে পারবে না। রওনক, সে যদি তোমার মাম্মা হয়ে সাথে যায় তাহলে কেমন হয়? নাহিল, ও কিভাবে মাম্মা হবে? রওনক, বাবা ওকে তোমার মাম্মা বানাতে চায়, তুমি মিশুকে মাম্মা বলবে? নাহিল, কিন্তু বাবা? রওনক, তোমার দাদু দাদিরা চায় মিশু যেন নাহিলের মাম্মা হয়। আমি জানি আমরা ছোট নেই, সে বুঝবে, তাই তোমাকে বলছি, তোমার দাদু দাদিরা মিশুর সাথে তোমার বাবার বিয়ে দিয়ে মিশুকে তোমার মাম্মা বানাতে চাইছে। নাহিল, সবাই চায়? রওনক উপর নিচে মাথা নাড়ায়। নাহিল আবার বলে, মিশু কি আমাদের সাথে থাকবে সব সময়? আগের মাম্মার মতো চলে যাবে না তো আমাদের রেখে? রওনক, না সোনা, মিশু আমাদের সাথেই থাকবে সব সময়। ওকে আমরা কোথাও যেতে দেব না, যেতে চাইলেও আটকে রাখবো। নাহিদ, আচ্ছা, ওকে আমরা আটকে রাখবো, একা একা বের হতে দেব না। যদি আগের মাম্মার মতো হারিয়ে যায়? ও তো ছোট, বোঝে না, রাস্তাও চিনবে না। রওনক, তুমি সবসময় ওকে চোখে চোখে রাখবে, কখনো একা ছাড়বে না। এরপর আরও কিছু সময় দুজনের মাঝে কথা হয়। রওনক ছেলেকে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তার বুকের ওপর থেকে যেন একটা পাথর সরে গেল। সন্ধ্যায় সবাই এসে জড়ো হয়েছে সিরাতের রুমে। সে ছাদে যেতে নারাজ, সবার সাথে রেগে আছে, সবাই জোরাজুরি করে, কিন্তু সে রাজি হয় না। সবার মাঝে নাহিলও ছিল। সে এগিয়ে সিরাতের পাশে বসে, মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে রাগ করলে হয়? তুমি ওদের উপর রাগ করে এত সুন্দর অনুষ্ঠান নষ্ট করবে? দেখবে, চলো, আমরা কত সুন্দর করে সাজিয়েছি, চলো না। সিরাত, যাব না, ওদের সাথে কোনো ভাব নেই। নাহিল, ওদের সাথে ভাব করতে হবে না, বাবা বলেছে তোমাকে আমার মাম্মা বানাবে, তাই তুমি আমার সাথে ভাব করলেই হবে। আমি আর তুমি মজা করব। সিরাত নাহিলের কথা শুনে অবাক হয়। রওনক কথা বলেছে ওকে? ছেলেটাও কি সহজে মেনে নিয়েছে? সে তো ভয়েই ছিল ছেলেটা আবার উল্টোয় কষ্ট না পায় এইসব শুনে। সে নাহিলের মুখের দিকে তাকিয়ে মেনে নেয় সবার কথা।
একে একে লেহেঙ্গা গয়না পরিয়ে হালকা সাজানো হয় সিরাতকে। আজ বাড়ির ছেলে মেয়েরা মিলে মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করেছে। আজমল শিকদার ও আরাফাত শিকদার প্রথমে মানতে না চাইলেও রামিম ও ইস্তিয়াকে জোরাজুরিতে চুপ থাকে। সাজানো শেষে সিরাতকে নেওয়া হয় ছাদের দিকে। ছিমছাম ছাদটা আর রমরমা পরিবেশ, চারিদিকে আলো যেন রাতের আঁধারকে মুছে দিয়েছে। এক পাশে ছোট করে প্যান্ডেল করা হয়েছে, সেখানে মেহেন্দির আয়োজন করা হয়েছে। অন্য পাশে ছোট পরিসরে স্টেজ করা হয়েছে, সেখানে নাচ গান হবে। সেখানে বাড়ির ছোট সদস্যদের পাশাপাশি আছে সিরাতের ফুফাতো ভাই মাশরাফি ও তার বোন মাহিরা সারার সমবয়সী। মাশরাফি বয়স 26, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছে। সিরাতের হাতে মেহেন্দি পরাচ্ছে মিথিলা। এত তাড়াহুড়োর মাঝে মেহেন্দি আর্টিস্টও পাওয়া যায়নি। মিথিলার মেহেন্দি দেওয়া হাত ভালোই, তাই তাকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। স্টেজে তখন চলছে সারা মাহিরার ডান্স। দুজনে বেশ ভালো নাচে। এর মাঝে মাশরাফি, রামিম ও হিয়াসের পালা। এর মাঝে রাবেয়া উঠে যায়, সিঁড়ি বেয়ে সোজা চলে যায় ভাইয়ের ঘরে। রাবেয়া ও রামিম প্রায় সমবয়সী, 1-2 বছরের পার্থক্য। সে রওনাফের ঘরের সামনে এসে দেখে হালকা ভেড়ানো আছে দরজা। সে দরজা ঠেলে ভেতরে ঢোকে। রুমে কোথাও ভাইকে না দেখে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে রওনাফ বারান্দার একপাশে পাতানো চেয়ারে গা এলিয়ে বসে আছে, চোখ বুজে। রাবেয়া ভাইয়ের কাছে গিয়ে তার ঘাড়ে হাত রাখে। কারোর হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় রওনাফ। রাবেয়াকে দেখে বলে, তুই এখানে? ছাদে অনুষ্ঠান হচ্ছে, তা রেখে এখানে কি? রাবেয়া, অনুষ্ঠান তো তোমার আর সিরাতের জন্য, তুমি যাওনি কেন সেখানে? রওনাফ, মাথাটা ধরেছে একটু, তুই যা, নাহিলের খেয়াল রাখবি। রাবেয়া এগিয়ে এসে ভাইয়ের একদম কাছে দাঁড়ায়। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি কি চিন্তিত কিছু নিয়ে? রওনাফ, রাবা বোন, কিছু হয়নি আমার, এত চিন্তা করতে হবে না তোর। ভাইয়ের বিয়েতে আনন্দ কর। এমন মুখ ভার করে রেখেছিস কেন? যার বিয়ে তার দেখলে কি ভালো লাগবে? রাবেয়া, তা যার বিয়ে সে যদি দেখে তার বর এভাবে মুখ ভার করে রেখেছে, ওরও খারাপ লাগবে না? তুমি যাচ্ছ না কেন ছাদে? ওরও তো খারাপ লাগে। রওনাফ, কি করে যাব বল? মনটা অস্থির অস্থির লাগছে। ওর চোখে চোখ মেলাতে ভয় হয়, যদি কিছু ভুল ধরা পড়ে যায় ওর চোখে। রাবেয়া, এভাবে কতক্ষণ মুখ লুকিয়ে রাখবে? ও তোমার বউ হবে, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন তা নিশ্চয়ই আলাদা করে বুঝাতে হবে না। সব জেনে বুঝে এমন বাচ্চামো ধারণা ধরে বসে থাকলে হবে? রওনাফ, কি করব বল? এই চিন্তায় আমার ঘুম হারাম করে দিচ্ছে যে আমি কি পারবো ওর সব দায়িত্ব ঠিকভাবে পালন করতে? আমি পারবো তো ওকে ভালো রাখতে? ওর যদি কখনো মনে হয় আমি ওকে গুরুত্ব দিচ্ছি না, আদর্শ স্বামী হতে পারছি না, তখন কি করব? সিরাত, রাবেয়া বলল, সিরাত বুদ্ধিমতী একটা মেয়ে, ও তোমার অবস্থাটা বুঝবে। আর এই সব ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে করবে। ভবিষ্যতের চিন্তায় বর্তমানে করে বর্তমানকে নষ্ট করো না, এতে ওর মনে বিরূপ প্রভাব পড়বে। শুরুতেই ওর মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে, যা আজীবনও তুমি মুছতে পারবে না। তাই চলো, অন্তত এক পলক দেখে এসো, এতে ওর ভালো রাখবে। রাবেয়ার কথায় রওনাফ সায় জানায়। সে একটা হালকা সবুজ পাঞ্জাবি পরে তৈরি হয়ে নেয়, রাবেয়ার সাথে ছাদে যায়। সিরাত রওনাফকে খেয়াল করে না, রাবেয়াকে দেখে বলে, তোমাকে কত খুঁজেছি জানো? পিঠটা চুলকে দাও, চুল পড়েছে আর চুলকাচ্ছে। সারা মাহিরা সব নাচতে ব্যস্ত, আমার বিয়ে, অথচ আমাকেই কেউ পাত্তা দিচ্ছে না। রাবেয়া হেসে ওঠে ওর কথা শুনে। একটু নিচে গিয়েছিলাম, ওই দেখ ভাইয়া আসছে। আঙুল দিয়ে ছাদের অন্য পাশে দেখায়। সিরাত দেখে রওনাফ ছাদের অন্য পাশে রামিম, মাশরাফি,
ও ইস্তিয়াকের সাথে কথা বলছে। অন্য দিনের তুলনায় আজ যেন অন্যরকম লাগছে। হবু বর বলেই কি আজ একটু বেশি ভালো লাগছে? এই লোকের বয়স এত দেখলে তো বোঝাই যায় না। কোলাহলে ধ্যান ভঙ্গ হতেই দেখে সামনে রামিম মাশরাফি রওনককে ধরে বেঁধে এনেছে সামনে, এনে তার পাশে বসিয়ে দেয়। সিরাত হকচকিয়ে রওনকের দিকে তাকায়। সিরাতের মধ্যে এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি হয়। পেটের মধ্যে হাজারো প্রজাপতি ওড়াউড়ি করছে যেন। হঠাৎ সারা ডাক দেয় তাকে। তার ডাকে তার সম্বিত ফিরে আসে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়। সারা রওনক ও সিরাতের হাত পাশাপাশি মিলিয়ে মেহেন্দি দিয়ে লাভ আঁকায়। তার মাঝে দুজনের হাতে দুজনের নাম লিখে দেয়। এদিকে রওনক যেন কাঠের পুতুলের মতো মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে রাখে। সিরাতের উপস্থিতি ছোঁয়া যেন তার মাঝে কোনো অনুভূতি জাগ্রত করতে পারছে না। এক পর্যায়ে মেহেন্দির কার্যক্রম শেষ করে কিছু কাপল ফটোশ্যুট করে। এরপর মাথা ব্যথার বাহানায় রওনক ছাদ থেকে নেমে যায়। সবাই যে যার মতো নাচ গান আড্ডায় ব্যস্ত। সিরাত একা একা বেশ মশার কামড় খাচ্ছে। এদের আক্কেল বলিহারি। যার বিয়ে তার কেউ গুরুত্ব দিচ্ছে না। সে চাইছে তার নিজের কিছু সিঙ্গেল ছবি তুলবে, কাউকে পাচ্ছে না। কতক্ষণ পর নাহিল এইদিকে আসে। নাহিলকে দেখে সিরাত নিজের কাছে ডেকে বলে, আব্বা শোনো একটু। নাহিল, বলো কি বলবে? সিরাত, আমাকে কয়েকটা ছবি তুলে দেবে সোনা? দেখো কেউ দিচ্ছে না, কারোর আমার দিকে খেয়ালই নেই, অথচ বিয়ে আমার। নাহিল, আমি তো পারি না তুলতে। সিরাত, আমি শিখিয়ে দিচ্ছি, তুই তোর মতো তুলে দে। সিরাত বিভিন্ন পোজ দিচ্ছে, নাহিলকে বুঝিয়ে দিচ্ছে, আর নাহিল তার ছোট্ট ছোট্ট হাতে ছবি তুলে দিচ্ছে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ানো রাবেয়া পুরো মুহূর্তটা ক্যামেরাবন্দি করে কারোর হোয়াটসঅ্যাপে সেন্ড করে। অপর পাশের ব্যক্তিটি তা দেখে মুচকি হাসে। বারান্দায় রেলিংয়ে হাত ছড়িয়ে আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকে একটু শক্তি দাও প্রভু, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হে প্রভু, আমাকে শক্তি দাও, আমি যেন আমার সাথে জড়ানো এই মানুষ দুটোকে ভালো রাখতে পারি, আমার দ্বারা যেন ওরা কষ্ট না পায়। সকাল প্রায় 10টার কাছাকাছি। রওনক পুরো বাড়ি খুঁজে ফেলেছে, বাগানও খুঁজে দেখেছে, কোথাও তার ছেলের দেখা নেই। কাল রাতে ছাদ থেকে কোথায় গিয়ে ঘুমিয়েছে কে জানে। গভীর রাত অবধি দরজা খোলা রেখে অপেক্ষা করেছে। পরে ভেবে নিয়েছে হয়তো তার বাবার কাছে আছে। কিন্তু তার ভুল ধারণা ভেঙে সকালের চায়ের আড্ডায় যখন বাবার কাছে জিজ্ঞেস করে, সে বলে তার কাছে যায়নি কাল। তারপর থেকেই খুঁজে বেড়াচ্ছে, জানে বাড়ির কোনো না কোনো কোনায় আছে ঘাপটি মেরে। তাও সকাল থেকে ছেলের মুখটা না দেখে অস্থির হয়ে আছে। বসার ঘরে বসেছিল সে। রান্নাঘর থেকে রাবিয়াকে বের হতে দেখে তাকে ডাক দেয়। রাবিয়া ভাইয়ের ডাকে তার কাছে যায়। রওনক, নাহিলকে দেখেছিস? কোথায় আছে ও? রাতেও ঘুমোতে যায়নি আমার কাছে। রাবিয়া, ভাই ও আমাদের সাথেই ছিল, সিরাতের রুমে ঘুমিয়েছে, বাচ্চারা সব আছে ওখানে, এখনও ঘুম সব। রওনক, এত বেলা হয়ে গেছে, এখনও ঘুম? ডাকিসনি কেন ওদের? রাবিয়া, ভাই কাল অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে সবাই, তাই এখন সব ঘুমাচ্ছে। রওনক, জাগিয়ে ডেকে নিয়ে আয়, এখানে এসে ছেলেটা বাঁদর হয়ে গেছে, আড়ালে আবডালে থেকে বদমাইশি করে বেড়াচ্ছে। রাবেয়া ভাইয়ের কথা শুনে মুখ লুকিয়ে হাসে, বলে, এভাবে বলো না, ঢাকায় তো একাই থাকে, কোনো খেলার সাথী নেই, এখানে এসেছে কয়েকদিনের জন্য, একটু আনন্দ করতে দাও। রওনক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যা ডেকে তোল, বলবি সোজা যেন আমার ঘরে যায়। রাবেয়া, আচ্ছা ডেকে দিচ্ছি, বকবে না কিন্তু। রওনক সিঁড়ির দিকে পা বাড়ায়। এ বাড়িতে থেকে নাহিলকে কিছু বলা যায় না, তাই তো শাসনের অভাবে বাঁদর হয়ে যাচ্ছে। এত বাঁদর তো তার ছেলে না। সে নিজের ঘরে চলে যায়। এদিকে রাবেয়া চলে যায় সিরাতের রুমে। সেখানে নিয়ে দেখে সারা, নাহিল, ইয়াস একজন আরেকজনকে জাপটে ধরে শুয়ে আছে। খাটের এক মাথায় নাহিল, সে সারাকে জাপটে আছে।
সারার হাত পা সব তার গায়ের উপর উঠে। ছেলেটাকে চ্যাপ্টা বানিয়ে ফেলেছে। খাটে সারা, নাহিল, মিথিলা আর ইয়াশ ঘুমিয়েছে। নিচে মাহিরা, সিরাত ও রাবেয়া ও ইনান ঘুমাচ্ছে। সিরাত গড়িয়ে বিছানার বাইরে ফ্লোরের ড্রেসিং টেবিলের সাথে মিশে গেছে। এদিকে মাহিরা পুরো বিছানা দখল করে আছে আর ইনান এক কোণায় গুটিয়ে আছে। সে পুরো রুমের দৃশ্য ভিডিও করে নেয় নিজের ফোনে। এরপর খাটের কাছে গিয়ে নাহিলের ওপর থেকে সারার হাত পা সরিয়ে নাহিলকে ডাকতে থাকে। বার কয়েক ডাকতেই নাহিল ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, বাবা আর একটু ঘুমায়, আজ অনেক ঠান্ডা। রাবেয়া, আমি বাবা না, ফুপি, ওঠো সোনা, বাবা ডাকছে তোমাকে। এত বেলা অবধি ঘুমিয়ে আছো শুনে রেগে গেছে। নাহিল রওনফের কথা শুনে শটান হয়ে উঠে বসে। নাহিল, কয়টা বাজে ফুপি? রাবেয়া, 10টা বাজলো বলে। ওঠো তাড়াতাড়ি, সোজা বাবার কাছে যাবে, দেরি করবে না, না হলে আরও রেগে যাবে। নাহিল বিছানা থেকে নেমে এক দৌড় দেয় বাবার ঘরের দিকে। এদিকে রাবেয়া একে একে সবাইকে ডেকে তোলে। দুপুরে হলুদের অনুষ্ঠান, বাগানে স্টেজ সাজানো হয়েছে। এখন খাওয়া দাওয়া সেরে তৈরি হতে হবে সবাইকে। রাবেয়া সিরাতের কাছে গিয়ে তাকে ডাকে। সিরাত চোখ মুখ খুলে তার দিকে তাকায়, ঘুম জড়ানো কণ্ঠে বলে, সিরাত, এত সকালে ডাকছো কেন? যাও, আমার ঘুম হয়নি। রাবেয়া, 10টা বেজে, এখন আর সকাল নেই, ওঠো, না হলে হলুদের গোসল সন্ধ্যায় দেব, তাও এই শীতের ঠান্ডা পানি দিয়ে। সিরাত আতঙ্কিত হয়। সে তো ঘুমের চক্করে ভুলেই গেছে তার বিয়ের কথা। বলে, এই হলুদ রাখো, এই শীতে কোনো গোসল টোসল করতে পারবো না। রাবেয়া, সর, সামনে দিয়ে যা, ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে রেডি হতে হবে। সিরাত অলস ভঙ্গিতে বিছানা ছাড়ে, ওয়াশরুমের থেকে ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে এসে দেখে মা চাচি সব এদিক সেদিক ছোটাছুটি করছে। এদিকে তার পেটের মাঝে থাকা ইঁদুরগুলোও ছুটে বেড়াচ্ছে। সে গলা ছেড়ে মিথিলাকে ডাকে। তার ডাক শুনে সায়রা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের থালা। সায়রা, বস তাড়াতাড়ি, খেয়ে তৈরি হবি হলুদের জন্য। সিরাত নিঃশব্দে মাথা নাড়ে। সায়রা চলে যাওয়ার উদ্যোগ নিতেই সিরাত তাকে পেছন থেকে ডাকে, সিরাত, আর মাত্র একদিন আম্মু, এরপর আর তোমাকে জ্বালাবো না তোমার মেয়ে হয়ে। কালকের পর থেকে এই বাড়ির বউ হয়ে যাব। সায়রা আর পেছনে ফিরে চায় না, সিরাতকে উপেক্ষা করে চলে যায়। নাহিল নিঃশব্দে প্রবেশ করে তার বাবার রুমে। রুমে কোথাও বাবাকে দেখতে পায় না। ওয়াশরুম চেক করে সেই জায়গাও ফাঁকা। বারান্দায় পা বাড়ায়, দেখে রেলিংয়ে হেলান দিয়ে তার দিকে চেয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নাহিল ঢোক গিলে তার দিকে এগিয়ে যায়। কাছাকাছি যেতেই রওনক বলে, কয়টা বাজে এখন? নাহিল মাথা নিচু করে জবাব দেয়, 10টা বাজে। রওনক, এখন কি সকাল? নাহিল মাথা নিচু রেখেই দুদিকে মাথা নাড়ায়। রওনক, তাহলে এখন কেন ঘুম থেকে উঠছো? রাতে ঘুমিয়েছো কখন? রুমে আসোনি কেন? নাহিল, ওরা সবাই ছিল, ইয়াশরাও ছিল। কে ছিল কে ছিল না আমি তা শুনতে চাইনি। তুমি কেন ছিলে? আমি কি বলেছিলাম 11টার ওপরে রাত জাগবে না? একটু থেমে আবার বলে, আমার অনুপস্থিতিতে প্রতি রাতে তুমি দেরি করে ঘুমিয়েছ। নাহিল, সরি, আর এমন হবে না, মাথা নিচু করে বলে। রওনক ধমকে ওঠে, কি হবে না? হ্যাঁ, এখানে এসে তোমার কত অধঃপতন হয়েছে তুমি দেখেছো? বড়দের সাথে তর্ক করো, ইয়াশ ইনানের সাথে ঝগড়া মারামারি করো, কারোর একটা কথা শোনো না। সমস্যা কি তোমার? রওনকের ধমকে ছেলেটার চোখ ছলছল করে ওঠে, চোখ থেকে পানি পড়বে পড়বে এমন ভাব। রওনক, এই একদম মেয়ে মানুষের মতো কথায় কথায় কাঁদবে না। তাকাও আমার দিকে, এমন কাজ কেন করো যে চোখে চোখ মেলাতে পারো না? তবুও নাহিল মাথা তোলে না। তার চোখ গড়িয়ে পড়া পানি তার বাবার চোখে পড়লে আরও বকবে। তাদের ধমকাধমকির মাঝে সেখানে উপস্থিত হয় রাবেয়া। দেখে তার ভাই ছোট ছেলেটাকে বকছে। সে নাহিলকে টেনে কাছে নেয়, কিন্তু নাহিল সে তার কাছে যায় না। অবাক করে দিয়ে সে রওনকের কোমর জড়িয়ে পেটের কাছে মুখ গুজে কেঁদে দেয়। এটা তার ছোটবেলা থেকেই গড়ে ওঠা অভ্যেস। একমাত্র বাবার শাসনে আদরে বড় হওয়া ছেলেটা সুখে দুঃখে শুধু তার বাবাকেই কাছে পেয়েছে। তাই তো যখনই রওনক তাকে বকে
সে কাঁদার জন্য তার বুকটাই বেছে নেয়। রওনক আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রাবেয়া নাহিলের মাথায় হাত বুলিয়ে বলে, ভাইয়া, ও একটা ছোট বাচ্চা, ওকে এইভাবে বকছো কেন? তুমি তো এমন না, তোমার মাঝে দ্বিধা দ্বন্দ্বে কেন এই ছেলেটাকে পিষ্ট করছো? কি বোঝে ও? সবাই আনন্দ করছে, ওরও তো মন চাইবে আনন্দ করতে। রওনক, কি করব আমি, বল কি করব? ও বোঝে না কেন? ও আর 5টা বাচ্চা এক না। ওর একটা খারাপ দিক ধরতে পারলেই সবাই আমার দিকে আঙুল তুলবে। ওকে নিজের কাছে রাখতে কম পরিশ্রম করিনি আমি। রাবেয়া, তাই বলে সামান্য কারণে এইভাবে ধমকাবে? কেঁদে কেটে কী অবস্থা করেছে? রওনক, ওকে আমার থেকে কেড়ে নিতে ওরা উঠে পড়ে লেগেছে। ওর একটা ভুল আমার শিক্ষা, আমার পিতৃত্বের আদর্শে আঙুল উঠাবে। ওকে যদি নিয়ে যাই, কি নিয়ে থাকবো আমি? রাবেয়া, তোমাদের রেষারেষি ঝামেলাতে একটা বাচ্চা তো কোনো দোষ নেই। ওকে ধমকাধমকি না করে একটু বুঝিয়ে বললেই পারো। ও তো ভালো ছেলে, সব শুনবে। রওনক, তুই যা, দেখ ওই দিকের কি অবস্থা। রাবেয়া নিঃশব্দে বের হয়ে যায় ঘর থেকে। সে বুঝেছে তার ভাই এখন ছেলের সাথে একান্তে কথা বলতে চায়। রওনক নাহিলকে নিজের থেকে আলাদা করে তার সামনে হাঁটু মুড়ে বসেছে। ছেলের মুখের দিকে তাকিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে, থেকে থেকে ফোপাচ্ছে। কীভাবে বকেছে ছেলেটাকে। দিন দিন তার মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। তাই তো তার প্রভাব আজ ছেলেটার ওপর ফেলেছে। নাহিল মুখটা এক হাতে উপরে তোলে, অন্য হাতে চোখের জল মুছে দিয়ে বলে, নাহিলকে কেউ খারাপ বললে, পচা বলে, বাবার কষ্ট হয় শোনা। আমার ছেলে তো ভালো ছেলে, তাহলে কেন কেউ পচা বলবে? নাহিল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার কোনো কথার অবাধ্য হব না। কেউ তোমাকে পচা বাবা বলবে না, সব কথা শুনবো তোমার। কারোর সাথে ঝগড়া করব না, মারামারি করব না। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, কোথাও রেখে আসবে না। রওনক ছেলেকে জড়িয়ে ধরে বলে, কেউ নিতে পারবে না তোমাকে, আমি কাউকে দেব না। তুমি আমার ছেলে, আমার কাছেই থাকবে। নাহিল, লাভ ইউ বাবা, ফোপাতে ফোপাতে বলে। রওনক, লাভ ইউ টু সোনা, বাবা আর বকবে না তোমাকে, তুমি বাবার ভালো ছেলে হয়ে থাকবে। এখন যাও, দেখো সবাই কি করে, আনন্দ করো সবার সাথে, বেশি ছোটাছুটি করবে না। রাতে হয় আমার কাছে বা দাদুর কাছে ঘুমোবে, অন্য কারোর কাছে না। নাহিল, আচ্ছা আমি আসছি। নাহিল ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। রওনক ছেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে। বড়ই শখের ছেলে তার। ডিভোর্সের পর কম মেহনত করেনি এই ছেলেকে কাছে রাখতে। রোজ রোজ কোর্টের বারান্দায় পাঁচারি করেছে। অবশেষে কিছু শর্ত সহকারে ছেলেকে পেয়েছে সে। কোনোভাবেই হারাতে পারবে না তাকে। তার একাকিত্বের সঙ্গী, তার ভালো থাকার কারণ, তার ভালোবাসার অংশ। সিরাতকে সাজিয়ে বাগানে করা স্টেজে এনে বসানো হয়েছে। সেখানে উপস্থিত হয়েছে বাড়ির সকলে। রওনককেও এনেছে ইশতিয়াক ও মাশরাফি, সঙ্গে অবশ্য নাহিলও রয়েছে। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। একজনের মুখে লজ্জা আর অস্বস্তি, অন্যজন নির্বিকার ভঙ্গিতে বসে আছে। একে একে এগিয়ে আসছে হলুদ ছোঁয়াতে। প্রথমে আফজাল শিকদার, আরাফাত শিকদার, সারেয়া আতিয়া, ইশতিয়াক। এরপর আসে নাহিল। বাবা ও নতুন মাকে হলুদ ছোঁয়ায়। সিরাত অল্প করে তার গালেও ছুঁয়ে দেয়। একে একে রামিম, মিথিলা, মাশরাফিও হলুদ ছোঁয়ায়। সবশেষে এগিয়ে আসে সারা ও মাহিরা। দুজনে মুখেই শয়তানি হাসি। এক হাসির পেছনে এক হাত লুকিয়ে আছে। তা দেখে সিরাত ঢোক গেলে। সে জানে এদের কিছু ধান্দা আছে। রওনকের সাথে কিছু করবে না, কিন্তু তাকে এক চুলও ছাড় দেবে না। তারা প্রথমে রওনকের হাতে হালকা করে হলুদ ছোঁয়ায়। মুখে হাসি রেখে এগিয়ে যায় সিরাতের দিকে। তা দেখে বলে, তোরা এমন শয়তানের মতো হাসছিস কেন? মতলব কি? মাহিরা, হলুদ লাগাতে আসছি আপু, আর কি মতলব থাকবে? সারা, লাগাতে দিবি না হলুদ? সামান্য একটু হলুদ লাগাবো, দিয়ে লাগাতে। মাহিরা, লাগাতে দাও আপু, ছোট ছোট বোনগুলোর মন ভেঙে দিও না।
সিরাত, কাল আমার বিয়ে, তাই আজ আর কোনো রিস্ক নিতে চাই না। সরি বোনেরা। সিরাত স্টেজ ছেড়ে দৌড় লাগায়। মাহিরা ও সারা হতবাক হয়ে যায়। সিরাত যে দৌড় দিবে তারা ধারণাও করতে পারেনি। সংবিত ফিরতে তারাও পিছু ছুট লাগায়। তা দেখে বাড়ির সবাই অবাক হওয়ার পাশাপাশি হাসিতে ফেটে পড়ে। সিরাত ছুটতে ছুটতে বলে, আজকের মতো বেঁচে যায়, তোদের খবর আছে। এত মানুষের সামনে দৌড় করালি না। সারা, আমাদের হাত থেকে তো আগে বেঁচে নে, তারপর খবর করিস। মাহিরা, সিরাত আপু তুমি দাঁড়াও, একটু হলুদ লাগিয়ে ছেড়ে দেব। সিরাত, তোদের আমি বিশ্বাস করি না, মির্জাফরের দল। সিরাত ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাড়ির অন্যরা আনন্দ ফুর্তি করে হলুদ শেষ করে। সন্ধ্যায় তাদের অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ, তাই এখন সব দ্রুত শেষ করে ফেলতে হবে। রাতে অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হবে। সিরাত নিজের ঘরে গিয়ে হাঁপাতে থাকে। জোর বাঁচা বেঁচে গেছে আজ, ধরতে পারলে ভূত বানিয়ে ছাড়ত নিশ্চিত। সাজ পোশাক খুলে গোসল সেরে নেয়। রওনক ধীর স্থির গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। পেছনে ফেলে যায় পরিবারের লোকগুলোর হাস্যোজ্জ্বল মুখগুলো। নিজের ঘরে গিয়ে সে অবস্থাতেই ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দাঁড়িয়ে থাকে। উপর থেকে ঝরা পানি তার শরীরে থাকা হলুদকে ধুয়ে দিচ্ছে, সাথে মনে থাকা তার অস্থিরতা। বিকেলে রায়হান তার পরিবার নিয়ে উপস্থিত হয় শিকদার বাড়ির দরজায়। তাদের এগিয়ে আনতে যায় রওনাফ ও রামিম। এদিকে সোফায় বসে সামনে রাখা টেবিলে পা তুলে আরামসে বসে টিভি দেখছে সিরাত ও মাহিরা। যেন দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। সিরাতের বাবা ও বড় বাবাও মাশরাফি বিকেলে গিয়েছে, বাজারের কিছু বাড়তি কেনাকাটা আছে। বাড়িতে পুরুষ বলতে ইস্তেয়াক, মেহমানের সংখ্যাও কম, নিজেদের কাছের মানুষ শুধু, তাই তো এতটা নিশ্চিত হয়ে বসে আছে তারা। রামিম তাদের দেখে দেয় এক ধমক, বলে, বাড়ি ভর্তি মানুষ, তোরা দুই আধধামড়া মেয়ে পা তুলে বসে আছিস। সিরাত রুমে যা। তার ঝাড়ি খেয়ে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে দরজায় রামিম, রওনাফ সহ আরও দুটো নতুন মুখ। তাদের দেখে টেবিল থেকে পা নামিয়ে দাঁড়িয়ে পড়ে। রামিম, দাঁড়িয়ে আছিস কেন, যা। দুজন এক ছুট লাগায়। রওনাফ রায়হান ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে ভেতরে আসে। বসার ঘরে তাদের বসতে দিয়ে রামিম অন্যদের ডাকে। বেরিয়ে আসে মিথিলা। রামিম মিথিলাকে দেখে বলে, রামিম, এনারা রওনক ভাইয়ের বন্ধু রায়হান ভাই আর ভাবি, ঢাকা থেকে এসেছে। তুমি এদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো, আর একটা ঘর খালি করে দাও, বিশ্রাম নেবে। রায়হান, এত ব্যস্ত হতে হবে না, আছি তো, ধীরে সুস্থে করু। মিথিলা রান্নাঘরে যাই তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে। রওনক, তোরা বস, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। রায়হান, ভাবির সাথে পরিচয় করাবি না, ডাক একটু কথা বলি। রওনক, বস, আসলেই মাত্র, পরেও পরিচিত হতে পারবি। রওনক নিজের ঘরে চলে যায়। সে চলে যাওয়ার পরই আজমল শিকদার, আরাফাত শিকদার বাড়িতে আসেন। আরাফাত শিকদার সায়রা বেগম ও আতিয়াকে ডাকেন বাজারগুলো বুঝে নেওয়ার জন্য। সায়রা ও আতিয়া আসে। আজমল শিকদার রায়হানকে দেখে এগিয়ে যান। রায়হান, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আজমল শিকদার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই কে, আমাদের বৌমা? রায়হান, জি আঙ্কেল। আজমল শিকদার, মাশাল্লাহ। আম্মু, আপনার নামটা কি? আয়েশা। আয়েশা আঞ্জুম। আজমল, এই যে দেখছেন, এ আমার ভাই প্লাস হবু বেয়াই। পাশে দাঁড়ানো আরাফাত শিকদারকে উদ্দেশ্য করে বলে। আয়েশা তার কথার ভঙ্গিমায় হেসে ফেলে। সে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। টুকটাক সবার সাথে পরিচয় হয়। সন্ধ্যার পর বাগানে যেন চাঁদের হাট বসেছে। রং বেরঙের বাতি, ফুল দিয়ে সাজানো বাগান। এক কোণে করা হয়েছে ছোট করে স্টেজ, তাতে লেখা রওনক মিশকাতের হলুদ সন্ধ্যা। রওনক ইতিমধ্যে হাজির হয়েছে বাগানে, আত্মীয় স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করছে। এদিকে সিরাতের রুমে রমরমা অবস্থা। সব সুন্দরীরা আজ এখানে এক হয়েছে। সিরাতকে আজ সদ্য ফোটা ফুলের মতো লাগছে।
স্নিগ্ধ ও শীতল লাগছে। হলুদ সবুজ মিশেল সাধারণ কাজের লেহেঙ্গার সাথে ফুলের গয়না, মুখে হালকা কৃত্রিম মেকআপের প্রলেপ যেন তার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। এর মাঝেই দরজা খুলে প্রবেশ করে ইলা, চৈতি। তাদের দিকে সিরাত মুখ ঘুরিয়ে নেয়। তারা এগিয়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে বলে, বেবি, তোকে তো আজ হার্ট অ্যাটাক করার মতো সুন্দর লাগছে। চৈতি, ভাই, আমি ছেলে হলে কোনো শিকদারকে গোনায় ধরতাম না, সোজা তুলে নিয়ে যেতাম। সিরাত, ছাড় ভণ্ডগুলো, এখন আসছে ঢং দেখাতে। তোদের তো আমি 2 দিন আগেই বলেছি, কাল না এসে আজ আসছিস কেন? চৈতি, বাসায় ম্যানেজ করতে 1 দিন দেরি হয়েছে রে, সরি। সারা ও ইলা, মিথিলা মিলে সিরাতকে নিয়ে যায় অনুষ্ঠানে স্থলে। তাকে দেখে সবার মাঝে উল্লাস ফুটে ওঠে। রওনাফও ঘুরে সেই দিকে তাকায়। পাশে থাকা রায়হান বলে, তোর বউ কপাল দেখি সেই একটা বউ মাস্টারপিস। রওনাফ, বাড়ি যা তুই, আজাইরা বকার হলে বাইরে গিয়ে বক। রায়হান, না ভাই, ভাবি আসলেই সুন্দর আছে, যদি একটু ছোট, কিন্তু কেমন চেনা চেনা লাগছে না, কোথায় যেন দেখেছি। রওনাফ, বাড়ি ঢুকে ড্রয়িং রুমে যে দুটোকে দেখেছিস তার মধ্যে একটা। রায়হান ঘাড় ঘুরিয়ে রওনাফের দিকে তাকায়। রায়হান, তখন বললি না কেন? রওনাফ, পাগল আমি, নিজের পায়ে নিজে কুড়ুল মারব। আরাফাত সিকদার ও আজমল সিকদার এগিয়ে যায় সিরাতের দিকে। দুজনে 2 হাত বাড়িয়ে দেয়। সিরাত তাদের 2 হাত ধরে স্টেজের দিকে এগিয়ে যায়। স্টেজে নিয়ে বসানো হয় তাকে। ইশতিয়াক তাকে দেখে বলে, মাশাল্লাহ, আমার আম্মুটাকে অনেক সুন্দর লাগছে। সিরাত, ধন্যবাদ কাকাই। ছোট মা কই? কতক্ষণ ধরে দেখছি না। পাশে দাঁড়ানো সায়রার কানে কথাটা পৌঁছায়। তার মুখে আধার নামে। আজকের দিনটাও তার মেয়ে তাকে না খুঁজে বাকি সবাইকে খোঁজে। দোষটা কাকে দেবে? দোষ তো তারই। মেয়েটাকে কাছে টানেনি কখনো। একে একে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নাচ, গান, আড্ডার মাঝে রাত বাড়তে থাকে। এদিকে সিরাত উসখুস করছে। পাশে বসা রওনাফ তা দেখে বলে, কোনো সমস্যা? আসলে ভাইয়া, আমি কয়টা সিঙ্গেল ফটো তুলব, কাউকে পাচ্ছি না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আপনি একটু তুলে দেবেন? বেশি না, মাত্র 2-4টা। এখন প্লিজ দেন না, বিয়েতে যা সালামি পাবো তার 50% আপনাকে দেব, দেন না তুলে। রওনাফ বেজায় বিরক্ত হয়, তাও চুপ করে থাকে। বলে, দিচ্ছি, ফোনটা দাও। আপনারটা দিয়ে তুলে দিন না, আমার কম দামি ফোনের ক্যামেরা, ভালো ছবি হবে না। রওনাফ নিজের ফোনটা বের করে সোফায় বসা সিরাতের বেশ কিছু ছবি তুলে দেয়। ছবি তোলা শেষে আবার নিজের জায়গায় বসে। ফোন পকেটে রাখতেই সিরাত বলে, দেখি কি তুলেছেন? এখন দেখতে হবে না, পরে দেখো, প্লিজ একটু দেখি। চুপ করে বসো, সবাই কেমন করে দেখছে, আমি পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, এখন চুপ থাকো। সিরাত আর কোনো কথা বলে না। একটু দেখালে কি হতো? আর মানুষ আর চোখেই দেখুক আর সোজা চোখে, তারা কি খারাপ কাজ করছে নাকি? চলবে।